আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটু কষ্ট করে আমাকে জানান সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, আমার কথা কি স্পষ্টভাবে আপনারা বুঝতে পারেন কিনা, একটু কষ্ট করে আমাকে বলেন। আমি একটু সময় নিচ্ছি, ক্লাস কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, একটু কষ্ট করে আমাকে জানান। বৈদ্যুতিক সমস্যার কারণে আজকে ক্লাসটি কিছুটা হলেও একটু বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে। যাই হোক, বিষয়টিকে আপনারা একটু পজিটিভলি দেখবেন। সবাই একটু কষ্ট করে আমাকে জানান আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। একটু সময় নিচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরুন, একটু কমেন্ট করুন যে স্যার সব ঠিকঠাক আছে, আমরা শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। একটু ধৈর্য ধরুন, আমি 1 মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করতেছি। যেহেতু কারেন্ট নাই, সবাই একটু ধৈর্য ধরে ক্লাসের আগেই সবাই একটু আপনাদের কাগজ কলম নিয়ে একটু বসেন। আমি এখনই শুরু করে দিব, আর দেরি করব না। তো যাই হোক, আমি অলরেডি ক্লাসে প্রবেশ করে ফেলছি, আর দেরি করব না। আপনারা সবাই, যে আমি এখনও কারো কমেন্ট দেখতে পাই না, সেজন্য একটু চুপচাপ আছি। আপনাদের কমেন্ট যখন দেখা শুরু করবো ইনশাল্লাহ, তখন আবার শুরু করে দিব। একটু অপেক্ষা করুন। একটু অপেক্ষা করুন শিক্ষার্থীরা। যাই হোক, আর আমি আপনাদের সময় নষ্ট করব না, অলরেডি আমি ক্লাসে চলে গেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ আব্দুল মাজেদ সালাফি স্যার দেখতেছি। এমডি আরিফুর রহমান, জি ওয়ালাইকুম আসসালাম। এমডি মনিরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে। আয়েশা সিদ্দিকা, ওকে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমিও সাউন্ড ঠিক আছে আর দেখতে পাচ্ছি। আচ্ছা, সাউন্ড ঠিক আছে, তবে একটু আজকে লাইটিং সমস্যা হয়েছে, কারণ এখানে কারেন্ট নাই। তো যাই হোক, একটু পরেই চলে আসবে, তখন আবার আরও গর্জিয়াসলিভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব, অসুবিধা নাই। এখনও আপনারা দেখেন, আজকে আমরা বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব, এবং যেই টপিকটা আপনারা স্কুল থেকে শুরু করে একদম কলেজ পর্যায় পর্যন্ত বিপদে পড়ছিলেন, যেটা জানেন না, কঠিন লাগে স্যার, একদম অবস্থা শেষ, সেই বাংলা ব্যাকরণের সমাস টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে। এখন আজকের ক্লাসের পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে সমাস শিখতে কি 6 মাস সত্যিকারে লাগে, নাকি স্যারের একটা ক্লাসে যথেষ্ট, এটা আপনারা নিজেরা চিন্তা করবেন। আর আজকের ক্লাসে অবশ্যই আপনারা মনের মতো করে সমাস শিখতে পারবেন। আজকে ওই যে বইয়ের গদবাঁধা নিয়ম, রুলস মুখস্থ, এগুলো আজকে আমি আপনাদেরকে রাখবো না, এগুলোতে আপনাদেরকে জড়াবো না। শুধুমাত্র আপনাদেরকে যে কথাটা বলবো, একটা খাতা একটা কলম সামনে রাখেন, গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আজকে পড়াবো বা যেই নোট করাবো, সেগুলো একটু কষ্ট করে আপনারা লিখে রাখবেন। এই তো, আর কিছু না, একটা খাতা একটা কলম হলেই যথেষ্ট। আর ফোনটাকে সামনে রাখবেন, প্রয়োজন হলে কমেন্ট করবেন, প্রয়োজন না হলে দরকার নাই। আচ্ছা, যাই হোক, আমরা এবার সমাসের মধ্যে চলে আসি। এই সমাস, এই টপিকটা নিয়ে কেন আমি আলোচনায় আসছি আজকে এই ক্রিটিক্যাল সময়ে, কেন আসছি? কারণ এই সমাস এমন একটা কঠিন একটা টপিক, এটা সবাই মনে করে আর কি,
যেখান থেকে আপনার কলেজে যারা প্রিলিমিনারি দিবে তাদেরও আসে, যারা স্কুলে দিবে তাদেরও আসে, এই ছোট ছোট বাচ্চারা যারা স্কুল পর্যায়ে 2 এইচএসসি পাস করে যারা শিক্ষক হতে চায় তাদের ক্ষেত্রেও আসে। অর্থাৎ এটা এমন একটা বিষয় একদম সবাইকে জ্বালায়, তাও কম না, 2 থেকে 3টা, অনেক ক্ষেত্রে 4টা এমসিকিউ এখান থেকে আসে। এই জন্য এটা আমাকে স্কিপ করার কোনো সুযোগই নাই। এই সমাস আমাকে শিখতেই হবে, এটা আমি চাইলেও বাদ দিতে পারবো না। ঠিক আছে, যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসে আসার জন্য। তো দেখেন, আর আপনাদের সময় নষ্ট করতেছি না, আমি শুরু করে দিচ্ছি। দেখেন, আমরা সমাস শিখব, মনের মতো করে শিখব। এই যারা আছেন আজকে ক্লাসে উপস্থিত আছেন, ইনশাল্লাহ অবশ্যই মন মতো সমাস শিখতে পারবেন। আগে কোথা থেকে কিভাবে শিখছেন সেটা জানি না, তবে আজকের ক্লাসে আমি ইনশাল্লাহ আমার শক্তি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে সমাস শেখাবো। আচ্ছা দেখি, তো আলোচনার বিষয় হচ্ছে সমাস। তো সমাসের মধ্যে কিছু বিষয় আমাদেরকে আগে বেসিক জানতে হবে। যদি এগুলো আমি আগে না লিখে রাখতাম তাহলে আপনাদের সময় নষ্ট হতো, আমি লিখতে লিখতে, এই জন্য আগে লিখে রাখছি। দেখেন, সমাসের মধ্যে প্রথমে দেখেন এখানে লিখলাম সাহিত্য বিষয়ক সভা, সমান সমান সাহিত্য সভা। ওকে, এই যে সাহিত্য বিষয়ক সভা, এখানে প্রথমে যে শব্দটা আছে, যে পদটা আছে, সেটাকে বলা হয় পূর্বপদ। কি? পূর্বপদ। শুরুতে যে পদটা থাকে সেটাকে বলা হয় পূর্বপদ। একদম সবার শেষে যে পদ থাকে সেটাকে বলা হয় পরপদ। এটাকে আবার অনেকে উত্তরপদও বলে। এখন পরীক্ষাতে যদি না থাকে যে ব্যাস বাক্যের সর্বশেষ পদের নাম কি, থাকতে পারে উত্তরপদ। এখন আপনার উত্তরপদটা মনে থাকলো না, তাহলে আপনি পরপদ, অর্থাৎ পরপদ বা উত্তরপদ। ওকে, এবং প্রত্যেকটা পদকে একসাথে বলা হয় ভেষ বাক্য। এটার আরেকটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ঠিক আছে, অথবা এটাকে বলা হয় সমাস বাক্য। এই যে অংশটা ভেঙে ভেঙে, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এই পদ সবগুলোকে একসাথে বলা হয় ভেষ বাক্য বা বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। আর এটার আগের যে পদ, শুরুতে যে পদটা থাকবে সেটার নাম হচ্ছে পূর্বপদ, এবং শেষে যে পদটা থাকবে সেটার নাম হচ্ছে পরপদ। আমাদের সব সময় কাজ হয় পূর্বপদ এবং পরপদ নিয়ে, পূর্বপদ এবং পরপদ, আর মাঝখানেরটা হচ্ছে মধ্যপদ। ওকে, তো মধ্যপদ নিয়ে আমাদের তেমন কাজ নাই, কাজ হবে পূর্বপদ এবং পরপদ। এখন এইটা কেন আপনাদেরকে আমি শেখাইছি, এটা শেখানোর একটাই কারণ হলো আপনাকে যেন আমি পরের বারে যখন সমাস নিয়ে আলোচনা করব তখন যেন আপনাকে বলতে না হয় যে স্যার পূর্বপদ কাকে বলে, পরপদ কাকে বলে, এই জিনিসটা জানি না। এটার তো কোনো টেনশনে পড়ার কোনো দরকার নাই। সমাস বাক্যে শুরুর যে পদ সেটা পূর্বপদ এবং পরে যে পদ সেটার নাম হচ্ছে পরপদ। ঠিক আছে, এবং ব্যাস বাক্য এবং বিগ্রহ বাক্য মিলে যে সমাসটা হয় সেটার নাম হচ্ছে সমস্ত পদ, অথবা এটাকে বলা হয় সমাসবদ্ধ পদ। আমরা যেটা পাই সেটাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আচ্ছা, এটা হলো বেসিক আলোচনা। স্যার এটা কি পরীক্ষাতে আসবে? না, এটা পরীক্ষাতে আসবে না, শুধু শেখার জন্য এটা শেখানো, এই তো আর কিছু না। শুধু পরীক্ষাতে একটা প্রশ্ন আসে বারবার, সেটা হচ্ছে ভেষ বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। ভেষ বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। সমাসের শুরুতে কোন পদ থাকে? সেটা হচ্ছে পূর্বপদ, এবং শেষে পরপদ। পরপদের অপর নাম কি? উত্তরপদ। এবং ভেষ বাক্য এবং বিগ্রহ বাক্যকে একসাথে বলা হয় সমাস বাক্য, সমাস বাক্য। আর সমাস বাক্য বা ভেষ বাক্য মিলে হয় কি? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই হইল মোটামুটি একটা বেসিক কনসেপ্ট। এটা নিয়ে আলোচনা করার কিছুই নেই ভাই, এটা শেষ। তো এখন সমাস কয় প্রকার? সমাস 6 প্রকার। এটা কি পরীক্ষাতে আসবে? না, এটা পরীক্ষাতে আসবে না। পরীক্ষাতে আসবে যারা আপনারা পল্লী উন্নয়নে পরীক্ষা দেন, একটি বাড়ি একটি খামারে পরীক্ষা দেন, প্রাইমারিতে পরীক্ষা দেন, তাদের জন্য সমাস কয় প্রকার এটা আসে। ঠিক আছে, কারণ ওখানে একদম সহজ সহজ বেসিকগুলো প্রশ্ন করা হয়। তাহলে সমাস কয় প্রকার? সমাস 6 প্রকার। এটা আমাদের ছোটবেলায় তো পড়ছি, তো এটা নিয়ে মুখস্থ করার কিছু নাই। তারপরও অনেকটা আমি শেখাই যে এটা টেকনিকে শেখেন, অসুবিধা কি, সমাস মনে থাকে না, তা আমি একটু টেকনিকে শেখাই। যেমন দিক, অত, বদোয়া, আমি এভাবে শেখাই। যেমন দেখেন, দিক, অত, বদোয়া, এটা দ্বারা আমরা এই 6 প্রকারের নাম মনে রাখতে পারবো। দেখেন, দর্শিকা দিতে হচ্ছে দ্বিগু, দ্বিগু সমাস। কতে হচ্ছে কর্মধারয় সমাস। অতে হচ্ছে অবৈভাব সমাস। ততে হচ্ছে তৎপুরুষ সমাস।
বতে হচ্ছে বহুব্রীহি সমাস এবং ধতে হচ্ছে দ্বন্দ্ব সমাস। জাস্ট একটা দোয়া, এই কথাটা আমি এই দিক দিয়ে লাগাইছি যেন কথাটা মনে থাকে, তাহলে আমরা 6 প্রকারের নাম মনে রাখতে পারবো। এটা কাদের জন্য? একদম বেসিকে যারা আছেন, সমাস নিয়ে অনেক আগে থেকে আলোচনা আপনাদের দরকার, তাদের জন্য। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম সমাস কয় প্রকার। সমাস হচ্ছে 6 প্রকার। কি? দ্বিগু, কর্মদ্বারা, অবয়ভাব, তৎপুরুষ, বহুব্রীহি এবং দ্বন্দ্ব। আমি দ্বন্দ্বটা আগে লিখতে পারতাম, কারণ আমি যেইভাবে এলোমেলো করে লিখলো এখানে কোনো সমস্যা নাই, এর কোনো গুণা নাই। হ্যাঁ, যে স্যার এখানে গুণ হইব কিনা, না, গুণার কোনো এখানে সুযোগে নাই। তাহলে আমরা আশা করি সমাস যে 6 প্রকার এই জিনিসটা আমরা জানছি। কিন্তু ভাই, প্রশ্নকর্তারা আমাদের সাথে একটু বেমানি করে। কি করে? এত কষ্ট করে আপনি 6 প্রকার পর্যন্ত সমাস শিখছেন, দেখা গেছে পরীক্ষাতে আপনাকে 6 প্রকারের 1 প্রকার থেকেও সমাস দেয় নাই, দিছে এই 2 প্রকার থেকে, ফাদি সমাস এবং নিত্য সমাস। এই 2 প্রকার থেকে এমন কোনো পরীক্ষা নাই যে দেয় না, ফাদি সমাস থেকে দেয় এবং নিত্য সমাস থেকে দেয়। কারণ তারা জানে আপনি এগুলো পড়তে পড়তে মুখস্থ করে ফেলছেন, আপনাকে এখন আটকানো যাবে না। তখন তারা কি করে? এগুলোর বাহিরে কিছু সমাস আছে, যেমন ফাদি সমাস এবং নিত্য সমাস, ওখান থেকে প্রশ্ন করে। প্রশ্নটা ওখান থেকে আপনাকে আটকানোর জন্য করে, কারণ ওনারা জানে আপনি এগুলো শেখেন নাই, আপনি এগুলো জানেন না, আপনি সারা জীবন শুধু এগুলোর পিছনে পড়ে আছেন, এগুলোর পিছনে পড়ে নাই, এই জন্য প্রশ্নগুলো ওখান থেকে করে। তাই আমি এই দুটাকে ভালো করে শেখাবো, তারপরে এইদিকে আপনাদের জন্য দেখাবো। ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ক্লাসে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? স্যার এক্সাম নেবেন তাহলে অনেকেই করবে। আচ্ছা, আমি অবশ্যই পরীক্ষা নিব, কেন নিব না, কি বলেন? আপনারা কষ্ট করে ক্লাস করতেছেন, আপনাদের পরীক্ষা না নিতে পারলে তো নিজের কাছেই ভালো লাগবে না। আচ্ছা, যাই হোক, আমরা এখন শুরুতে নিত্য সমাস নিয়ে আলোচনা করব। তারপরে পাদি সমাস। নিত্য সমাস কি সমাস? নিত্য সমাস। দেখেন, নিত্য সমাস নিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসে নাই, একদম খুব কমই রয়েছে নিবন্ধন পরীক্ষাতে। একটা প্রশ্ন নিত্য সমাস থেকে আসে। এখন আজকের ক্লাসটা করলে ওইটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে স্যার নিত্য সমাস আমি বুঝি না। এখন পরীক্ষাতে প্রশ্ন আসবে, নিচের কোনটি নিত্য সমাস? নিচের কোনটি নিত্য সমাস? দেখি আপনারা একটু আনসার করেন তো। যাদের শেখা আছে তারা তো অবশ্যই পারবেন, তাই না? দেখেন, এখানে কোনটা নিত্য সমাস দেখি আপনারা একটু বলেন তো। নিচের কোনটি নিত্য সমাস? তেপান্তর, দেখা মাত্র, মারামারি, গলায় গামছা, কোনটা নিত্য সমাস? আপনারা একটু কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো যে না, আপনাদের নিত্য সমাস শেখা আছে। তাহলে আমি একটু ওইভাবে শেখাবো আপনাদেরকে। যেহেতু কারেন্ট নাই, তো একটু সবাই ধীরে সুস্থে আপনারা আপনাদের আনসারগুলো করুন। আচ্ছা, আপনারা অনেকেই লিখছেন, ধন্যবাদ। এখানে অনেকেই লিখছে যা সমাস বুঝি না স্যার, একটু ভালোভাবে বুঝাই দিন। ঠিক আছে, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আপনি এখন এটা বুঝেন নাই, অসুবিধা নেই, এরপরে আপনি নিজেই বলবেন যে স্যার আমার ইচ্ছে মতো প্রশ্ন করেন এখনই। হ্যাঁ, আপনাদেরকে একটু প্র্যাকটিস করাইছিলাম আর কি, এই ছাড়া আর কিছুই না। ধন্যবাদ, আপনারা অনেকেই লিখছেন, কিন্তু আপনাদের বেশিরভাগেরই স্যার আর কিছুই না। আচ্ছা, আসলে কি কথা ডাবল আসে কি না? কথা কি ডাবল আসে? একটু আমাকে জানাবেন যে স্যার কথা ডাবল আসে নাকি একজনের এই সমস্যাটা। আচ্ছা, দেখেন, এইবার অনেকে জানেন নাই, অনেকেই শুধু 1 নাম্বারটা দাগাচ্ছেন, কিন্তু 1 নাম্বারটা ভুল। প্রশ্ন হবে এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা হবে সঠিকটা। এখন এটা কেন ভুল একটু পরে আলোচনা করতেছি। আপনাদের ধারণা কিন্তু ঠিক আছে, বাট এইটা হচ্ছে সঠিক। কিভাবে সঠিক এইবার আসতেছি, এরপরে যা দিব আপনারা নিজের আনসার করতে পারবেন। আচ্ছা স্যার কেন কিভাবে পড়াবেন? আচ্ছা দেখেন, এবার
খাতা কলম তো সামনে আছে, আর যাদের খাতা কলম নাই তারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি এমন সময় ক্লাসটা দিছি যেন কারো নামাজের সমস্যা না হয়, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করতেছি। দেখেন, অন্তর মাত্র টি, অন্তর মাত্র টি কাল। কি বললাম? অন্তর মাত্র টি কাল। কি বললাম? অন্তর মাত্র টি কাল। আবার বলি, অন্তর মাত্র টি কাল। টি কাল। আবার বলি, অন্তর মাত্র টি কাল। অন্তর মাত্র টি কাল। আচ্ছা, তার মানে এখন এটা কি হলো? যেই সমাসে পরপদে, পরপদ বলতে কি শেষেরটায় পরপদে অন্তর থাকবে সেটাই হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস। কি বললাম? যেই সমাসে পরপদে অন্তর থাকবে। তার মানে দেখি অন্তর থাকে কি না। যেমন আমি যদি বলি দেশান্তর, দেখেন শেষে অন্তর আছে না, তাইলে এটা কি? নিত্য সমাস। কি আছে শেষে? অন্তর আসে। আমি যদি বলি গ্রামান্তর, দেখেন শেষে অন্তর আছে কি না? আছে। তার মানে এটা কি? নিত্য সমাস। ঠিক একই সাথে আমি বলি যুগান্তর, দেখেন শেষে অন্তর আছে কি না? আছে। তার মানে কি? নিত্য সমাস। তার মানে কি? নিত্য সমাস। আমি যদি বলি রূপান্তর, দেখেন তো আছে কি না? অন্তর আছে কি না? আছে। তার মানে কি? নিত্য সমাস। যেই সমাসের শেষে অন্তর থাকবে, যেই সমাসের পরপদে অন্তর থাকবে, সেটা হচ্ছে নিত্য সমাস। আশা করি এইখানে আর ভুল আপনাদের হবে না, হবে না। এখন আমি যদি বলি লোকান্তর, দেখেন অন্তর আছে কি না? আছে। তাইলে সেই সমাসটা কি? অবশ্যই নিত্য সমাস। এখন আশা করি বুঝে গেছেন। কি? কখনো কখনো কথা ডাবল আসে। এখন কি ডাবল আসে কিনা বলেন তো? এখন কি ডাবল আসে কিনা? কখনো কখনো কথা ডাবল আসে। এখন কি ডাবল আসে কিনা? কখনো কখনো কথা। আচ্ছা শুনেন, শেষে কি থাকবে? অন্তর। অন্তর থাকবে, সেটা কি? নিত্য সমাস। সেটা কি? নিত্য সমাস। ওকে, এবার আসি মাত্র। যেমন দেখা মাত্র, শেষে কি আছে? মাত্র। কোন সমাস? নিত্য সমাস। তারপরে শোনা মাত্র, মাত্র আছে না শেষে? শেষে মাত্র থাকলে কি? নিত্য সমাস। এগুলো বুঝেন তো, তাই না? যাওয়া মাত্র, মাত্র আছে, নিত্য সমাস। ছাওয়া মাত্র, মাত্র আছে, নিত্য সমাস। কি আছে? মাত্র থাকলে কি? নিত্য সমাস। নিত্য সমাস। শ্রবণ মাত্র, নিত্য সমাস। ঠিক আছে? তাহলে শেষে কি? অন্তর, 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 অন্তর বা আন্তর। এখানে আদিও হয়, এই যে আকার দিয়ে আছে না, আন্তর বা অন্তর। ঠিক আছে? তাহলে সবগুলো কি সমাস? নিত্য সমাস। মাত্র আছে, মাত্র থাকলে কি সমাস? নিত্য সমাস। এইবার টি, টি, যেমন আমি যদি বলি লোকটি, টি নিত্য সমাস। পাখিটি, টি নিত্য সমাস। গাছটি নিত্য সমাস। ফুলটি নিত্য সমাস। 18তমতে আসছিল কলমটি, নিত্য সমাস। তার মানে শেষে কি আছে? টি, 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 টি। তাহলে শেষে টি থাকলে সেটা কোন সমাস? নিত্য সমাস। শেষে টি থাকলে কোন সমাস? নিত্য সমাস। এইবার এইখানে যে কালো বা কাল যে কথাটা, একদম ধন্যবাদ আপনাদেরকে। এই প্রশ্নটাই আপনাদেরকে বলার জন্য, স্যার তেপান্তরে তো অন্তর আছে, তাইলে সেটা নিত্য সমাস কেন হলো না? দেখেন তেপান্তরে অন্তর আছে,
তেপান্তর। তেপান্তরে কয়টা পদ? দুইটা পদ, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। দেখেন তেপান্তর, পূর্বপদ এবং পরপদ। দেখেন যেই সমাসের পূর্বপদে সংখ্যা থাকে, দেখেন তেপান্তর, তেপান্তর মানে হচ্ছে 3, তে মানে হচ্ছে 3 যোগ প্রান্তর, কি হলো 3 প্রান্তর, অর্থাৎ 3 প্রান্তের সমাহার হচ্ছে দ্বিগু সমাস। অর্থাৎ পূর্বপদে যে সমাসের সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে অন্তর থাকলো, শুধু একটা পার্থক্য, একটা ব্যতিক্রম, এটা ভাবছি তোমাদেরকে লেখাই দিব, এইটা শুধু ব্যতিক্রম যে অন্তর আছে তাও সেটা দ্বিগু সমাস, সেটা নিত্য সমাস নয়। অন্তর থাকা সত্ত্বেও সেটা দ্বিগু সমাস, নিত্য সমাস নয়। কেন? কারণ ওই সমাসের পূর্বপদ একটা সংখ্যা আছে। দেখেন এখানে দেশ সংখ্যা, সংখ্যা না, গ্রাম সংখ্যা, সংখ্যা না, যুগ সংখ্যা, সংখ্যা না, রূপ সংখ্যা, সংখ্যা না, লোক এগুলো কি সংখ্যা, সংখ্যা না। এই সমাসের দেখেন পূর্বপদে কোনো সংখ্যা নাই। যেই সমাসের পূর্বপদে সংখ্যা আছে কিন্তু শেষে অন্তর থাকলো সেটা কি সমাস? দ্বিগু সমাস। শুধু একটা ব্যতিক্রম, এই তেপান্তরটা, এই তেপান্তরটা শুধুমাত্র দ্বিগু সমাস। আর বাকি যত অন্তর আছে পৃথিবীতে, সারা বিশ্বে, বহির্বিশ্বে যত অন্তর আছে প্রত্যেকটা অন্তরই হবে নিত্য সমাস। আশা করি বুঝছো। এবার দেখেন মাত্র, এখানেও একটা ব্যতিক্রম আছে। মাত্র দেখেন, দেখা মাত্র, শোনা মাত্র, চাওয়া মাত্র, যাওয়া মাত্র, এই সবগুলো মাত্র থাকলো সেটা নিত্য সমাস। কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কেবল মাত্র। কেবল মাত্র, দেখেন এই যে কেবল আর মাত্র কথা কিন্তু সেম, একই কথা। এটাকে আমরা বানান শুদ্ধিকরণের মধ্যে যখন ফেলবো তখন দেখব এই কথাটা ভুল। কেবলমাত্র বলে বাংলা ডিকশনারিতে কোনো শব্দ নেই, হয় মাত্র হয়, নয় কেবল হয়। এই কথাটাই ভুল, এই কথাটাই ভুল, এই জন্য এটাকে ধরা হয় না, এটা ভুল শব্দ। তাহলে দেখা মাত্র, শোনা মাত্র, যাওয়া মাত্র, চাওয়া মাত্র, কেবলমাত্র দেখলে আবার দাগানোর দরকার নেই, যেটা নিত্য সমাস, এই শব্দটাই ভুল। এবার আসি টি থাকলে লোকটি, পাখিটি, গাছটি, ফুলটি, কলমটি, হ্যাঁ বইটি, এগুলো কি? অবশ্যই হচ্ছে নিত্য সমাস। আরেকটা কথা আপনাদেরকে একটু আমি বলি, একটু জানাই, একটু শেখাই, সেটা হচ্ছে এবার স্যার এগুলোর ভেষ বাক্য কিভাবে হবে? যেমন দেখেন, শুধু অন্তরটা উঠাই দিয়ে, অন্তরটা উঠিয়ে দিয়ে, অন্তরটা উঠিয়ে দিয়ে সামনে অন্য লিখে দিবেন, অন্য। যেমন যদি বলে দেশান্তরের ভেষ বাক্য কি? অন্য দেশ, শুধু অন্তর্বাদ। গ্রামান্তরের ভেষ বাক্য কি? অন্য গ্রাম, অন্য যুগ, অন্য রূপ, অন্য লোক, এগুলো হচ্ছে ভেষ বাক্য। ঠিক দেখা মাত্র, দেখা মাত্র, এই মাত্র কথাটা উঠাই দিয়ে শুরুতে কেবল বসাইলে হবে, কেবল। হ্যাঁ কি হবে? কেবল দেখা, কেবল শোনা, কেবল যাওয়া, কেবল ছাওয়া। ঠিক আছে, আশা করি আপনারা মোটামুটিভাবে এটার ভেষ বাক্যটাও জানছেন। ঠিক একই সাথে লোকটি, লোকটি, এখানের মধ্যে আমরা যদি, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি স্যার, আচ্ছা একজনে বুঝে নাই, শাকিলা খাতুন বুঝে নাই, আচ্ছা যাই নাই, বুঝলে অসুবিধা নাই, আমি আবার একটু বুঝাবো। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য ধরে ক্লাসে আসেন, এটাই হলো সবচেয়ে দরকার। ঠিক আছে, হ্যাঁ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কমেন্টের দিকে তাকালে হ্যাঁ কিন্তু মোটামুটি আপনাদের সময় নষ্ট হবে, তাই আমি চাচ্ছি না আপনাদের কমেন্টগুলো, বুঝছো নি? আচ্ছা এইবার আসি, এই যে দেখেন এটার ভেষ বাক্য কিভাবে হবে? টি 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 টি, এই প্রত্যেকটা টি বাদ দিয়ে এক লিখতে হবে। কি লিখতে হবে? এক। কি লিখতে হবে? এক তরশিকার টি, একটি। কি লিখতে হবে? একটি। যেমন এটার ব্যাস বাক্য কি? একটি লোক, টি বাদ, একটি লোক। পাখি, একটি পাখি। গাছ, একটি গাছ। একটি ফুল, একটি কলম। এটা হচ্ছে তার ব্যাস বাক্য। আশা করি আমরা মোটামুটিভাবে অন্তর মাত্র টি কাল, এখন কালের ব্যাপারটা আসি, এটাতে অল্প কয়েকটা শব্দ মুখস্থ করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমি একটু বলি, যেমন যদি বলে কাল সাপ, কোন সমাস? বলবেন নিত্য সমাস। দেখেন কি আছে? কাল আছে। আরেকটা কথা বলি, কালের মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে একটা ভয়ের একটা উদ্ধৃতি থাকবে, ভয়ের ব্যাপার স্যাপার থাকবে। যেমন কাল সাপ, এই কাল সাপটা কি ভালো জিনিস? বাবারে, সাপ দেখলে তো একটা ভয়ের বিষয় আমার মাথার মধ্যে আসে, আমার অন্তরের মধ্যে আসে।
তাহলে সেটা হচ্ছে কিন্তু কালসাপটা কি, এটা একটা ভয়ের কারণ হয়, তাহলে এটা কি একটা নিত্য সমাস। এরপরে কালনারী, এটা কি, এটাও কি নিত্য সমাস। ওকে, কারণ কাল কথাটা আছে, এই কথাটা শুরুতে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটিভাবে এই জিনিসটা জানলাম। আমি যদি আবার বলি কাল রাত, কাল রাত কি ভালো রাত? এটা একটা ভয়ের রাত না? অবশ্যই। এখন এটার ব্যাসবাক্য কিভাবে হবে? এটার ব্যাসবাক্য হবে কাল তুল্য সাপ, কাল সাপ, কাল তুল্য নারী, কাল নারী, কাল তুল্য রাত, কাল রাত। আশা করি নিত্য সমাসে কারো কোনো সমস্যা হবে না, হবে না, হবে না, আর জীবনও সমস্যা হবে না। শুধু কি দিকে তাকাইতে হবে? অন্তর মাত্র টি কাল, অন্তর মাত্র টি কাল, কি অন্তর মাত্র টি কাল, তাহলে সেটা হচ্ছে নিত্য সমাস। পরীক্ষাতে আসে এখান থেকে, যেখান থেকে আসে সেটা আমরা শেখাইছি। আমি আপনাদেরকে শেখাবো দ্বন্দ্ব সমাস, ভাই পরীক্ষাতে আসে না। আমি আপনাদেরকে যদি কি বলে অবয়ব সমাস শেখাই, খুব কম আসে, কিন্তু এই নিত্য সমাস থেকে প্রশ্ন আসেই আসে। আশা করি আপনারা বুঝছেন। আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করছে যে স্যার, প্রশ্ন করছে বেশ বাক্যটা বুঝি নাই। বেশ বাক্যটা আসলে ভাই কিছু জিনিস আছে ব্যতিক্রম, এটি আপনাকে মুখস্থ করে করতে হবে, অতিক্রম। দেখেন, বেশ বাক্যটা যদি আপনি না বুঝেন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আমি বললাম অন্তর, অন্তর থাকলে সেই অন্তর বাদ, এটার জন্য শুরুতে অন্য লিখলে আমার কাজটা হয়ে যাবে। যেমন দেশান্তর, অন্য দেশ, গ্রামান্তর, অন্য গ্রাম, হ্যাঁ, যুগান্তর, অন্য যুগ, শুধু অন্য লিখলে হবে। আবার এই মাত্রর ক্ষেত্রে আপনি মাত্রটা উঠাই দিয়ে কেবল লিখলে হবে। যেমন কেবল দেখা, কেবল শোনা, কেবল যাওয়া, কেবল চাওয়া, শেষ। ঠিক এরপরে এই টি থাকলে শুরুতে একটি বসালে হবে। যেমন একটি লোক, একটি পাখি, একটি গাছ, একটি গাছ, একটি ফুল, একটি কলম। আশা করি আপনারা মোটামুটি এই জিনিসটা বুঝছেন। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা এবার পাদী সমাস নিয়ে একটু আলোচনা করি। এইখানে কারো কি অসুবিধা আছে কিনা আমার একটু বলেন তো। এখানে কি কারো কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু বলেন তো। এখানে কারো কোনো অসুবিধা আছে কিনা একটু আমাকে বলেন আপনারা ভাই। দেখা মাত্র, মাত্র দেখা, কেবল দেখা, ঠিক আছে, কেবল দেখা। আচ্ছা সমস্যা নাই আপনাদের, আপনারা একটু ইনভাইট করবেন, আর ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করে আপনাদের টাইমলাইনে রাখবেন, ঠিক আছে। এবার আসি পাদী সমাস। পাদী, আজকে যে গরম, বিদ্যুৎ নাই, কতক্ষণ ক্লাস নিতে পারবো আমি জানি না, মাফ করে দিয়েন যদি একটু কম নেই, ঠিক আছে, কারণ আপনাদের গুরুত্বপূর্ণ সময়গুলো আমি নষ্ট করতেছি। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, ক্লাসের মাঝখানে এই ফেজে, যে ফেজ থেকে অফিসার ফেজ থেকে ক্লাস হচ্ছে, সেখানে একটু কষ্ট করে একটা লাইক হিট করে দিবেন, ফলো দিয়ে রাখবেন, যেন আপনাকে বারবার লিঙ্ক দিতে না হয়। ক্লাস শুরু হওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন আপনি পেয়ে যান, ঠিক আছে, টেনশন করার দরকার নেই, ক্লাসের নোটিফিকেশন অবশ্যই আপনারা পেয়ে যাবেন, একটু ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। আরেকটা কথা বলতেছি, আমাদের কোর্স অলরেডি শুরু হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। যারা করতে ইচ্ছুক, হ্যাঁ, আমাদের বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট আমি নিব, জিকের জন্য নতুন স্যার পাবেন আপনারা, এবং চেষ্টা থাকবে ম্যাথটাও যেন আপনাদেরকে হেল্প করা যায় একজন টিচার দিয়ে, অর্থাৎ সার্বক্ষণিক আপনি একটা গাইডলাইনের ভিতরে থাকবেন, এটা বারবার আপনাদেরকে আমি বলতেছি। আপনার 19তম নিবন্ধন পরীক্ষাতে প্রিলিমিনারিতে পাশ করার দায়িত্ব আমার, আপনাদেরকে কিভাবে পাশ করাবো সেই দায়িত্ব আমার। একটাবার আমাকে বিশ্বাস করে এই কোর্সটা করতে পারেন আপনারা, ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই একদম সার্বক্ষণিক, আপনি জব করেন, যেই কাজই করেন, কোনো অসুবিধা নাই, আপনি পড়ার সময় দিতে করতে পারবেন। টেকনিক আছে, টেকনিকে পাস করতে পারবেন আপনি, ঠিক আছে। তো যাই হোক, আমি আর এইদিকে সময় নষ্ট করতেছি না। পাদী সমাস, পাদী সমাসের আগে একটা উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি, যেমন নিচের কোনটি পাদী সমাস, দেখি আপনাদের কি অবস্থা। নিচের যদি আগে থেকে পারেন তা অবশ্যই পারবেন, কোনটি পাদী সমাস। আগে থেকে যারা পারার তারা তো অবশ্যই পারবে, আর যারা পারবেন না তাদেরকে অবশ্যই তো আমি টেকনিকে শেখাবো, কোনো অসুবিধা নেই। দেখেন পাদী সমাস, ক নাম্বারে আমি দিলাম লোকটি, খ নাম্বারে আমি দিলাম
প্রবীণ। ঘ নাম্বারে আমি দিলাম যুগান্তর। ঘ নাম্বারে আমি দিলাম প্রভাত। দেখেন এখানে কোনটি নিচের কোনটি পাদি সমাস? আপনারা একটু আনসারটা করেন তো, নিচের কোনটি পাদি সমাস? বলেন তো নিচের কোনটি পাদি সমাস? কোনটি পাদি সমাস বলেন? আচ্ছা এখন ঠিক হয়ে গেছে, আমি বুঝছি ঝাপসা হয়েছে, হবে, এটাই স্বাভাবিক রে ভাই। বিদ্যুৎ আসছে, বিদ্যুতের লাইটিংটা হুট করে স্ক্রিনে যখন পড়ছে তখনই ঝাপসা হয়ে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন অনামিকা, ইশাদ জাহান, সাদিয়া শহীদ, আমিন নুরুল, মিস তানহা ইসলাম। আর আপনারা অবশ্যই অনলাইনের বিভিন্ন কোর্সে ভর্তি হবেন, এটাই স্বাভাবিক। বিভিন্ন জায়গাতে অবশ্যই তাদের ক্লাসগুলো দেখবেন। আপনি হুটহাট করে ভর্তি হয়ে যাবেন না, কারণ আমি দীর্ঘদিন ধরে এখানে এই লাইনে থাকার কারণে যেটা বুঝি, স্টুডেন্ট আমাকে আয়সা বলে যে স্যার অমুক জায়গায় ভর্তি হয়েছি, ক্লাস হয় না, অমুক জায়গায় ভর্তি হয়েছি, এই যেগুলো বলছে এগুলো কিছুই করায় না। আপনাদের সাথে যেন এমন কিছু না হয়, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দুই একটা নিবন্ধন দিলে তখন বুঝতে পারবেন আপনাদের সাথে কে কখন বেইমানি করছে, কে কখন আপনাদেরকে ধোঁকা দিছে। ঠিক আছে, এই জন্য আপনারা বলি অনলাইনে গিয়ে হুমড়ি খেয়ে কেউ কোর্সের জন্য বললে অবশ্যই সেখানে গিয়ে আপনারা কোর্সে ভর্তি না হয়ে আগের শুরুতে ক্লাসগুলো দেখবেন। আগের শুরুতে বলবেন যে আপনাদের ক্লাসগুলো একটু আমাকে দেখান, আমি আগে দেখি টিচারটা কেমন, সে কি আমার মনের মতো কিনা, আমি কি তার কাছে কি মনের মতো করে শিখতে পারবো কিনা, সে কি আমার সাথে ফ্রি মাইন্ডে কথা বলবে কিনা, আমার প্রবলেমগুলো সে বুঝতে পারবে কিনা। হ্যাঁ, এই হচ্ছে টোটাল একজন প্রকৃত ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য। আপনি যেমনই হন না কেন অবশ্যই আগে ক্লাসগুলো যাচাই বাছাই করবেন। হ্যাঁ, বলবেন আমাকে অ্যাটলিস্ট 5-6টা ডেমো ক্লাস দেন, আমি আগে এগুলো দেখে সিদ্ধান্ত নিব যে ভর্তি হব কি হব না। ঠিক আছে, এটা আপনারা অনেকেই করেন, অনেক অসংখ্য মেসেজ পাচ্ছি, সেজন্য আপনাদেরকে এই মেসেজটা আমি দিলাম। দেখেন নিচের কোনটি পাদি সমাস? লোকটি প্রবীণ। এখন স্যার 100% শিওর লোকটি তো হবে না, কারণ শেষে টি আছে। টি কার বৈশিষ্ট্য? অবশ্যই আমার কিসের বৈশিষ্ট্য বলেন তো? নিত্য সমাসের বৈশিষ্ট্য। স্যার অন্তর আছে, কার বৈশিষ্ট্য? এটাও হবে না, কিন্তু খেলা হবে এই দুইয়ের মধ্যে। এখন এই দুইয়ের মধ্যে যখন খেলা হবে, প্রবীণ প্রভাত দুইটা শব্দই একই রকম, কিন্তু আমার আনসারটা হবে প্রভাত, প্রবীণ হবে না। ঠিক আছে, এখন কেন প্রভাত হলো প্রবীণ হলো না, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধন্যবাদ মোহাম্মদ আবুল মাজেদ সালাফি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জামাল শেখ, হ্যাঁ, উজান ভাটি, স্যার ঝাপসা, হ্যাঁ ঝাপসা দেখা যাচ্ছিল যে কারেন্ট চলে গেছিল। আচ্ছা যাই হোক, এখন স্যার প্রবাদটা কেন হয়েছে এইবার একটু বুঝেন। দেখেন যেই সমাসের ফর অফলা থাকে, হ্যাঁ, অথবা ফরি থাকে, ফরি, এই দুইটা যেই সমাস, পাদি সমাস একদম সহজ। দুইটা জিনিস, যেই সমাসের শুরুতে ফর অফলা থাকে এবং ফরি থাকে, সেটাই হচ্ছে পাদি সমাস। মুখস্থ করার কিছুই নাই। কি আছে স্যার? ফর অফলা। কি আছে? ফরি। এই দুইটা জিনিস থাকলেই সেটা হচ্ছে কি সমাস? পাদি সমাস। তাহলে আমরা লিখি প্রভাত। একটু আগে দেখলাম শুরুতে কি আছে? ফর অফলা, প্রভাত। তাহলে কি কোন সমাস? অবশ্যই পাদি সমাস। ওকে, আমি আবার লিখি পরিভ্রমণ। পরিভ্রমণ শুরুতে কি আছে? পরি। এই যে স্যার পরি আছে, আসেনি? আছে। কোন সমাস? পাদি সমাস। ঠিক আছে। প্রগতি, প্রগতি স্যার শুরুতে কি আছে? ফর অফলা আছে, আছে, আছে। তাহলে কোন সমাস? পাদি সমাস। ঠিক আছে। প্রভাষক শুরুতে কি আছে? ফর অফলা আছে। ভাইরে লিখলে অনেক লেখা যায়, লিখবো না, একটা শুধু ব্যতিক্রম, প্রবীণ।
এটা কোনো ফাদি সমাস না। এই একটা শুধু ব্যতিক্রম, ফ দিয়ে অর্থাৎ প্রবীণ হয়েছে, এইটা ব্যতিক্রম। আর ফর অফলা দিয়ে যত শব্দ হবে প্রত্যেকটা শব্দ হচ্ছে পাদি সমাস। ফরি দিয়ে যত সমাস হবে, যত শব্দ হবে প্রত্যেকটা শব্দ হচ্ছে ফাদি সমাস। আর কিছু বোঝানোর দরকার নাই, শুধু কি প্রবীণটা বাদ। প্রবীণটা কি ব্যতিক্রম, প্রবীণ কি ব্যতিক্রম। এই প্রবীণ শব্দ বাদে যত শব্দ আছে প্রত্যেকটা শব্দ হচ্ছে ফাদি সমাস। এইবার বলেন ফাদি সমাস কি বুঝছেন কি না, বলেন আপনারা বলেন ফাদি সমাস বুঝছেন কি না। এইবার আমি যদি বলি নিচের কোনটি ফাদি সমাস, আপনারা কষ্ট করে করতে হবে, আপনারা নিজেরা করবেন। ঘর জামাই, আমরা, মন্ত্রিসভা। কি হবে এখানে বলেন, কোনটা হবে আনসার? একজন বলছে স্যার অনু আছে। হ্যাঁ অনু আছে, কিন্তু অনু দিয়ে এখন পর্যন্ত দেখিনি আসতে, শুধু এগুলো দিয়ে আসছে, এই জন্য আমরা অনুটাকে স্কিপ করে গেছি। আপনি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আশা করি 1 নাম্বারটাই। তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি ভিন্ন সমাসে। আপনাদের কি সময় আছে কি না বলেন তো, আপনাদের কি সময় আছে কি না বলেন আমাকে, যে স্যার আমাদের সময় আছে বলেন। আমার এই মার্কারটা একটু বাজে মার্কার, এই জন্য বোর্ডটা একটু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা এবার বলেন, এগুলাতে সময় যদি না থাকে আমি ভিন্নটাতে চলে যাই। আচ্ছা সময় আছে, ধন্যবাদ আপনাদেরকে। এবার আমরা আরেকটা সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, দেখেন বহুব্রীহি সমাসে একটা প্রকার আছে, সেই প্রকারের নাম হচ্ছে বেতিহার বহুব্রীহি। বেতিহার বহুব্রীহি, এইটা পরীক্ষাতে আবার আসে। যেগুলো যেগুলো আসে আমি এগুলো নিয়ে একটু আলোচনা করি। যে সমাসে পূর্বপদে, পূর্বপদ মানে শুরুর পদ, পূর্বপদে আ মানে হচ্ছে আকার, এবং পরপদে রস্যই, রস্যই মানে হচ্ছে রস্যইকার। যে সমাসে পূর্বপদে আকার, পরপদে রস্যইকার থাকে সেটাকে বেতিহার বহুব্রীহি সমাস বলা হয়। যেমন আমি যদি বলি মারামারি, আপনি দেখেন মারা একটা পদ, মারি একটা পদ, দুইটা পদ, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। তো পূর্বপদে বললাম আ থাকবে, দেখেন আ থাকবে, আ মারা আ আছে, এবং পরপদে বলছি একটি ই থাকবে, রস্যইকার থাকবে। তাহলে দেখেন মারা এবং মারি, এটা হচ্ছে কি বেতিহার বহুব্রীহি সমাস। যে সমাসে দুইটা পদ থাকবে এবং একটি হচ্ছে আকার থাকবে অর্থাৎ আ থাকবে, আর একটা হচ্ছে ই থাকবে। যে সমাসে পূর্বপদে আ এবং পরপদে ই থাকবে সেটা হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস। আমি আরেকটা যদি বলি ঘুষা ঘুষি, দেখেন ঘুষা ঘুষি, দেখেন ঘুষাতে আ আছে এবং পরপদে ই আছে, তাহলে সেটা হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস। ঠিক আমরা যদি বলি লাঠালাঠি, লাঠা লাঠি, তাহলে দেখেন পূর্বপদে আ আছে, পরপদে ই আছে, তাহলে সেটা কি বেতিহার বহুব্রীহি সমাস। ঠিক আমরা আরো যদি লিখি চুলাচুলি, 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 অর্থাৎ আ এবং ই রয়েছে, সেটা হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস। আমরা যদি বলি হাসাহাসি, তাহলে হাসা আ আছে এবং এখানে ই আছে, তাহলে সেটা কি অবশ্যই বেতিহার বহুব্রীহি সমাস। লাঠালাঠি, হাঁটাহাঁটি, হাতাহাতি, এই হাতাহাতি পরীক্ষাতে আসে,
হাতা হাতি কোন সমাস? অবশ্যই সেটা বলতে হবে আপনাকে ব্যতিহার বহুব্রীহি সমাস। অথবা পরীক্ষাতে আসে নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস, আপনারা এই কয়েকটা উদাহরণ একটু ভালো করে মাথায় রাখলে সেটা ভালো করে দিতে পারবেন। যদি একটু বেশি রোমান্টিক হন তাহলে এটাও বলতে পারেন চুমাচুমি। এটা কি সমাস? এটা অবশ্যই ব্যতিহার বহুব্রীহি সমাস। শিক্ষার্থীরা, ব্যতিহার বহুব্রীহি সমাস নিয়ে আশা করি কারো অসুবিধা থাকার কথা নয়। আমি একটু দ্রুত গতিতে পড়তেছি তো, আমি একটু দ্রুত গতিতে তো পড়তেছি, এই জন্য আপনাদের হয়তো বুঝতে কারো অসুবিধা যদি হয়ে থাকে আমাকে একটু কমেন্টে বলেন যে স্যার আপনার দ্রুত গতিতে পড়ানোর কারণে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, স্যার একটু আস্তে পড়ান। তাহলে আমি একটু আরও সুন্দর মতো আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। আপনাদের কি বুঝতে অসুবিধা হয় কি না আমাকে একটু বলবেন, যে স্যার আমাদের বুঝতে অসুবিধা হয়, একটু বলেন আমাকে। আপনাদের কি বুঝতে অসুবিধা হয় একটু আমাকে বলেন। আপনারা অনেকে আজকে ক্লাসে যুক্ত হয়েছেন। আচ্ছা, ভ্যাস বাক্যগুলো একটু ভেঙে দেই। হ্যাঁ, দেখেন, মারামারি, মারিতে মারিতে যে লড়াই, মারামারি। ঘুষাঘুষি, ঘুষিতে যে লড়াই। বাইরে ভ্যাস বাক্য নিজের কাছে নিজের মতো করে বানাবেন, নিজের মতো করে দেখবেন। আর এইগুলোর জন্য আমাদের ব্যতিহার বহুব্রীহি সমাসে কখনো ভ্যাস বাক্য কেউ প্রমাণ দেখাতে পারবে না কোনো পরীক্ষাতে আসছে, এগুলো আসে না কোনো পরীক্ষাতে ভ্যাস বাক্য। ঠিক আছে, তাও আমি আপনাদেরকে একটু বলি, আপনারা নিজের মতো করে ভ্যাস বাক্য বানাবেন। হ্যাঁ, মারিতে মারিতে যে লড়াই, মারামারি। ঘুষাঘুষি, ঘুষিতে যে লড়াই বা ঝগড়া, সেটা হচ্ছে কি ঘুষাঘুষি। চুলাচুলি, চুলো যে লড়াই, চুলাচুলি। লাঠালাঠি, লাঠিতে যে লড়াই, লাঠালাঠি। হাসাহাসি, হাসিতে যে কি সন্ধি। হ্যাঁ, হাসাহাসি, মানে বানাবেন নিজের মতো করে বানাবেন। হাতাহাতি, হাতে যে লড়াই, হাতাহাতি। হ্যাঁ, চুমাচুমি, এটা কি বলে দিতে হইব? নিজের মতো করে এটা চিন্তা করি নেন। হ্যাঁ, চুমাচুমি কি একজনে হয়? আচ্ছা, যাই হোক, ওই দিকে যাচ্ছি না, এটা বললে ইজ্জত থাকবে না। যাই হোক, এখন আমরা ব্যতিহার বহুব্রীহি সমাসটা শিখছি। আরে ভাই, অল্প অল্প করে শেখেন না, আপনি অল্প করে শেখেন, সব যে একদিনই শিখতে হবে তা কোনো কথা না। এবার আমরা যে সমাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসটা একটু আলোচনা করি। আমি কেন যে স্যার আপনি সিরিয়ালে না পড়াই, যেখানে ভালো লাগে সেটা পড়াচ্ছেন কেন? কারণ আমি চাইলে সমাসের ক্লাসগুলো, এটা কোর্স ছাড়া, আপনাদের যে অনলাইন কোর্স সেগুলো ছাড়া যদি আমি সমাসের ক্লাসগুলো এখন নেওয়া শুরু করি, হ্যাঁ, তাহলে কিন্তু ম্যাক্সিমাম আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। কারণ আমি আপনার দ্বন্দ্ব সমাস থেকে শুরু করে 6 প্রকার সমাসের প্রত্যেকটা, এগুলোর ভিতরে আবার প্রকার রয়েছে, এগুলো পড়াইতে আমার ওই 1 সপ্তাহের উপরে চলে যাবে। অনেকে 6 মাসের কথা বলছে, আমি 6 মাসের কথা বলবো না, 1 সপ্তাহ সময় লাগবে। ঠিক আছে, আসি এবার কর্মধারয় সমাস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, কর্মধারয় সমাস। ওকে, কর্মধারয় সমাস, দেখেন এটা প্রকার আছে, এটা কয়েকটা প্রকার আছে। কর্মধারয় সমাসের প্রকার আপনারা অবশ্যই জানতে হবে। ঠিক আছে, কর্মধারয় সমাসগুলো নাহলে বিপদে পড়বেন। যেমন 3 প্রকার এমনিতেই আছে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস 100% পরীক্ষাতে আসে। এরপরে হচ্ছে উপমানমূলক কর্মধারয় সমাস। এরপরে আছে সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাস। এই উপমানমূলক কর্মধারয় সমাস আবার 3 প্রকার। এক প্রকারের নাম হচ্ছে উপমান, উপমিত, এবং পরেরটার নাম হচ্ছে রূপক।
রূপক কর্মধারয় সমাস। আমি সাধারণ কর্মধারয় সমাসটা আগে একটু বলি। একদম সহজ ভাষায় যদি বলি, যেই সমাসের মাঝখানে যে থাকে, কি থাকে? যেই সমাসের মাঝখানে যে থাকে সেটা হচ্ছে কি সমাস? সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। এই যে উপমানমূলক, এগুলোর ভিতরে 3 প্রকার, তাহলে এটা আলাদা কোনো কথা নাই। আমাদের দরকার হলো 1, 2, 3, 4, 5 প্রকারের কথা। তা আমরা আসি সাধারণটা একটু আগে বলে দেই। যেই সমাসের মাঝখানে যে থাকে, কি থাকে? যে থাকে। এখন আমি যদি বলি নীল আকাশ কোন সমাস, তুমি একটু চিন্তা করতে হবে। নীল আকাশ কোন সমাস? তুমি একটু মাথার মধ্যে চিন্তা করতে হবে যে নীল আকাশ, মনে হয় নীল যে আকাশ। দেখেন আমি বলি নীল যে আকাশ, নীল আকাশ। এখন দেখেন একটা মাঝখানে কিন্তু যে আছে। আমি বললাম যেই সমাসের মাঝখানে যে থাকবে, যে সেটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। যে সমাসের মাঝখানে যে থাকবে। এবার আমি যদি বলি নীলপদ্ম, বলেন তো কি হবে? নীল যে পদ্ম, নীল পদ্ম। ঠিক আছে? নীল আকাশ, নীল যে আকাশ, নীল আকাশ। ওকে, তা আশা করি আপনারা মোটামুটিভাবে এখান থেকে মাত্র 2টা প্রশ্নের মতো আসে, নীল আকাশ এবং নীল পদ্ম। এই 2টা এই সাধারণ কর্মধারয় সমাস থেকে আসে। এই 2টার উদাহরণ আপনাদেরকে আমি দিলাম। ঠিক আছে? ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। জান্নাতুল আশা বলছে আমি বেশ কয়েকটি ক্লাস করছি অনলাইনে, তবে এত ভালো করে কেউ বুঝায় নাই। আজকের পর মনে হয় সমাস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ আপনাকে আমাকে উৎসাহিত করার জন্য। একটু মাঝে মধ্যে ফার্মটাম দিবেন, বুঝছেন? তাইলে আমি একটু বেশি উৎসাহিত হই, এই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মনের ভাব প্রকাশ করার জন্য। দেখেন সাধারণটা কি বললাম? মাঝখানে যে থাকবে। 2টা উদাহরণ দিলাম, নীল যে আকাশ, নীল যে পদ্ম, নীল পদ্ম, নীল আকাশ। এগুলো হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, গেল এইটা। এবার আসি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস হচ্ছে যেই সমাসের মধ্যপদ, মানে মাঝখানের পদটা বাদ যায়, লোপ যায়, সেটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা উপমান, উপমিত এগুলো একটু পরে দেখাবো। এখন আসি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের মধ্যে একটু আলোচনা করি। যেই সমাসের মাঝখানের পদটা বাদ যায়, লোপ যায়, যেমন আমি যদি বলি সিংহাসন, সিংহাসন। এই সিংহাসন কথাটার মূলে কিন্তু ছিল সিংহ, চিহ্নিত, আসন। কি হয়েছে? সিংহাসন। কিন্তু আমরা এই পূর্বপদ, এ হলো পরপদ, মাঝখানে যে মধ্যপদ এটা বাদ গেছে, তার মানে এটার নাম হচ্ছে মধ্যপদ লুপি। লুপি মানে বাদ গেছে, মধ্যপদ লুপি। লুপি মানে কি? বাদ গেছে। কর্মধারয় সমাস, যে সমাসের মাঝখানে পদটা বাদ গেছে সেটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে কি হলো? সিংহাসন, এটা কি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমি যদি বলি বাণিজ্য বিষয়ক মন্ত্রী, তাহলে কি হলো? দেখেন আমরা কাউকে দেখলে বলি নাই উনি হচ্ছে বাণিজ্য বিষয়ক মন্ত্রী, এটা বলি নাই, আমরা বলি উনি হচ্ছে বাণিজ্য মন্ত্রী। তাহলে এখানে বিষয়ক কথাটা বাদ যায়, তাহলে বাণিজ্য এবং মন্ত্রী একসাথে হয় বাণিজ্য মন্ত্রী। এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে সমাসের মাঝখানের পদ বাদ যায় সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা আরও কিছু উদাহরণ দেই, যেমন শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী। এই কথাটার মাঝখানে শিক্ষা বিষয়ক মন্ত্রী কথাটা লুকায়িত আছে, অর্থাৎ বিষয়ক কথাটা বাদ গেছে, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা আরও কিছু উদাহরণ দিব যেন আপনি বুঝেন। আমি যদি বলি ঘর জামাই, ঘর জামাই, দেখেন ঘর এবং জামাই এইটার মাঝখানে আছে ঘরে আশ্রিত জামাই, এই আশ্রিত কথাটা বাদ গেছে, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে? আশা করি আপনারা বুঝছেন। ওকে ওকে, পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই এগুলো, যেমন আপনাদের পরীক্ষাতে আছে শহীদ মিনার। দেখেন শহীদ মিনার, এখন আপনাদের মাথায় আসবে বাইরে ভাই শহীদ মিনার এটা নিয়ে তো অনেক কাহিনী, তার মানে নিশ্চয়ই এটার ভিতরে কোনো কাহিনী আছে। যেমন কি শহীদ
শহীদ স্মরণে যে মিনার, স্মরণের কথাটা বাদ গেছে। এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমি এবার আপনাদেরকে কিছু দিব, আপনারা নিজেরা করেন। মৌমাছি, মৌমাছি এটাও মধ্যপদলোপী কর্মধারয় সমাস, কিন্তু মাঝখানে কিছু একটা বাদ আছে। এটা বলেন তো কি বাদ আছে? মৌমাছি, এটা আপনারা বলেন তো এটার ব্যাস বাক্যটা কি হবে? এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এটার ব্যাস বাক্যটা আপনারা একটু বলেন কি হবে, বলেন ভাই একটু বলেন তো, বলেন। মৌমাছি, হ্যাঁ পরীক্ষা নেওয়ার আগে অবশ্যই শীট দিব। কিরে বলে শীট দিব না কেন? 100% শীট দিব। হ্যাঁ আচ্ছা, কিভাবে বুঝবো স্যার মধ্যখানে লোভ গেছে? দেখেন আপনি একটা জিনিস আপনার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে। মৌমাছি, মৌমাছি, মৌমাছির কাজটা কি? মধু সংগ্রহ করা। আপনি এইভাবে চিন্তা করতে হবে, কাজ কি এটা চিন্তা করতে হবে। যেমন দেখেন মৌমাছি, মধু সঞ্চয়কারী মাছি, যে মধু সঞ্চয় করে, তার মানে কি মধু, মৌমাছি কি মধু সঞ্চয়কারী মাছি, মৌমাছি, যে মধু সঞ্চয়কারী জিনিসটা মাঝখান থেকে বাদ গেছে। মৌ মানে হচ্ছে দেখেন মধু, আমি তার মৌ বলবো কি মৌ সঞ্চয়, সঞ্চয়কারী মাছি, এখানে সঞ্চয়কারী কথাটা বাদ গিয়ে মৌমাছি একসাথে লেগে গেছে, এই জন্য এটার নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, ওকে। যেমন আবার পরীক্ষাতে আসে গোলাপ ফুল, কিছুদিন আগে একটা পরীক্ষাতে দেখলাম গোলাপ ফুল আসছে, তাহলে গোলাপ কি, গোলাপ ফুল কি হবে? গোলাপ নামের ফুল, গোলাপ ফুল। হ্যাঁ বাংলা বই, বাংলা বিষয়ের বই, বাংলা বই। হ্যাঁ আপনারা শুধু মাথার মধ্যে আনলেই হবে, মাথার মধ্যে কি আনলেই হবে। যেমন রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি কি হবে? রাষ্ট্র সম্পর্কিত নীতি, রাষ্ট্র মাঝখানে বসাইবা সম্পর্কিত, তারপরে হচ্ছে নীতি, রাষ্ট্রনীতি। ঠিক আছে, এইবার আত্মজীবনী, এটা আপনারা করেন। আত্মজীবনী, আত্মজীবনী এটা আপনারা বলেন। আত্মজীবনী, আত্মজীবনী আপনারা চিন্তা করেন। আত্ম কি আমি আর বলবো না, আপনারা করেন কি হবে এখানে? বলেন কি হবে? বলেন বলেন কি হবে? আত্মজীবনী, এইটা পারেন, বলেন। আপনারা বলেন। দেন একজনও কমেন্ট করতেছে না। আত্মজীবনী কি হবে? আত্মবিষয়ক জীবন। ধন্যবাদ জান্নাতুল আশা, অসংখ্য ধন্যবাদ, তার জন্য একটা হাততালি। ধন্যবাদ, তার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আত্মবিষয়ক জীবনী, আত্মজীবনী, এই তো সে বুঝে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার জন্য রয়েছে কেয়া কসমেটিকের পক্ষ থেকে পরিবেশ বন্ধু গাছ, না গাছ তো নাই এখানে, বই। চেষ্টা করবো একটা বই পাঠানোর জন্য আপনার জন্য। ঠিক আছে, আত্মবিষয়ক জীবনী, অসংখ্য ধন্যবাদ। আত্মসম্পর্কিত জীবনী লিখলেও হবে। ইমরান হোসাইন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ উজান ভাটি, আত্মসম্পর্কিত জীবনী। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, হয়েছে। হ্যাঁ শাকিলা খাতুন, আত্মচরিত জীবনী, তাও হয়েছে। দেখছেন, যেমনে বলেন হেমনেই হয়, বুঝছেন? ঠিক আছে, আত্মজীবনী তুই কি বুঝে গেছেন। তাহলে কি আমার এখানে থাকার দরকার আছে? থাকার দরকার নাই। হ্যাঁ ওকে, যেগুলো পরীক্ষাতে আসে এগুলোই, এগুলোই আমি আপনাদেরকে পড়াইলাম। ইনশাল্লাহ এগুলোর থেকে আসবে, এর বাহির থেকে আসবে না ইনশাল্লাহ, 100%। ওকে, ঠিক আছে। এবার কি আমি চলে যাব? ঠিক আছে, ওকে। আত্মবিষয়ক জীবনী, আচ্ছা তাহলে এটার কাজ আমাদের শেষ। এইবার আমরা আসি উপমান, উপমিত এবং রূপক। উপমান, উপমিত, রূপক, এরপরে ক্লাস শেষ করে দিব। আপনাদের কি ধৈর্য আছে কিনা একটু বলেন আমাকে, ধৈর্য কি আছে কিনা? ধৈর্য থাকলে একটু আমারে বলেন যে স্যার ধৈর্য আছে কিনা, ধৈর্য একটু আমারে বলেন। আলোচনার বিষয় হচ্ছে কি? উপমান, উপমিত এবং রূপক। উপমান, উপমিত এবং
রূপক, উপমান, উপমিত এবং রূপক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে আছে। উপমান, উপমিত এবং রূপক, এই তিনটা একসাথে আলোচনা করব। দেখেন বৈশিষ্ট্যগুলো আমি দেখাই। 1 নম্বরে আমরা কি নাউন চিনি কিনা? নাউন, বাইরে নাউন কি চিনি নি? নাউন বলতে কোনো কিছুর নামকে নাউন বলে। রফিক, জব্বর, সালাম, ভাই আমরা তোমাকে বলি নাই, মানে তোমাদের বলি নাই আর কি। রফিক নাউন, জব্বর নাউন, আর কি কি আছে নাউন? নাউনের তো কোনো শেষ নেই, চোখে যা দেখা যায় তাই নাউন। তাহলে নাউন 1 নম্বরে কি? নাউন। নাউন মানে হচ্ছে লিখছি আর কি, আপনারা সেটা বুঝে নেবেন। নাউন, ওকে। প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি কি, হ্যাঁ এখানে উদাহরণের মাধ্যমে দেখাবো। নাউন হবে পূর্বপদের নাউন, এটা কি পূর্বপদ, পূর্বপদের নাউন, পরপদে অ্যাডজেক্টিভ থাকবে। পূর্বপদের নাউন, পরপদে অ্যাডজেক্টিভ। এবং ব্যাস বাক্যের মাঝে, ব্যাস বাক্যের মাঝে ন্যায় থাকবে। কি থাকবে? ব্যাস বাক্যের মাঝে ন্যায় থাকবে। তাহলে এটা বুঝলাম। এটা এখানের দূর শালার মার্কার একটা তো ভালো না, ওকে। দেখেন এটা সিস্টেমটা হচ্ছে, এটা তো আরো বজ্জাত মার্কার, যাই হোক একটু বুঝবেন। এখানেও নাউন থাকবে, এটাও নাউন, নাউন প্লাস নাউন, এটা 2 জায়গাতে নাউন থাকবে। ঠিক আছে, এবং এটার শেষে ন্যায় থাকবে। কোথায় থাকবে? শেষে ন্যায় থাকবে। তিন নম্বরে এটা কি স্পর্শ করা যাবে? ঠিক আছে, স্পর্শ করা যাবে। আচ্ছা এই গেল একটা। এবার দ্বিতীয়টা, তৃতীয়টা, এটা ধৈর্য ধরতে হবে ভাই। আমি আপনাদের তো নোট দিবই, তারপরে এগুলো একটু লিখতে হবে আপনাদেরকে। ঠিক আছে, পূর্বপদ স্পর্শ করা যাবে না, কিন্তু পরপদ স্পর্শ করা যাবে। কিন্তু পরপদ স্পর্শ করা যাবে। আর 2 নাম্বারটা হচ্ছে মাঝে রূপ বসবে। মাঝে কি বসবে? রূপ বসবে। এটার মাঝখানে কি বসবে? ন্যায় বসবে। ওকে, এই হলো কথা আর কি। কথা হচ্ছে উপমিত, মিত বলতে মিথ্যা, ফলস। এখানে যা হবে সব কিছু মিথ্যা হবে, এখানে যা হবে সব কিছু সত্য হবে। ঠিক আছে, এইবার আমি উদাহরণ দিচ্ছি, এইবার বোঝাচ্ছি। দেখেন আপনারা যদি না বুঝেন, আমি এটাকে আরেকটু সামনে নিয়ে দিচ্ছি। দেখেন আরেকটু সামনে আমি এনে দিচ্ছি। যদি আপনারা না দেখেন, আমি যেহেতু লেখাগুলো একটু ছোট ছোট করে লিখছি, তা আমি একটু সামনের দিকে দিচ্ছি যেন আপনারা এটা দেখতে পান। ওকে, দেখেন উপমান, উপমান মানে কি? সত্য। উপমিত, মিত মানে কি? মিথ্যা। এই 2টা আগে বুঝান। আগে থাকবে নাউন, পরে থাকবে অ্যাডজেক্টিভ। এবার আমি যদি বলি তুষার শুভ্র, তুষার শুভ্র, দেখেন আগে নাউন তুষার, পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ শুভ্র। তুষারটা হচ্ছে কি? বরফ। বরফটা কি? বরফটা অবশ্যই সাদা। বরফটা শুভ্র না, শুভ্র অর্থ সাদা। তাহলে তুষার এটা নাউন, আর শুভ্র সাদা একটা অবস্থা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখেন তাহলে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কিন্তু দেখেন ঘটনা সত্য হবে। তুষারের রংটা কি? অবশ্যই শুভ্র, সাদা। বরফের রং কেমন? সাদা না? এবার এটার ব্যাস বাক্যটা করি। তুষারের ন্যায়, তুষারের ন্যায় শুভ্র, শুভ্র। দেখেন বললাম ব্যাস বাক্যের মাঝে ন্যায় বসবে। দেখেন ব্যাস বাক্যের মাঝখানে কিন্তু ন্যায় বসছে। পূর্বপদ কি? তুষার, পরপদ কি? শুভ্র। তুষারের ন্যায় শুভ্র, তাহলে তুষারটা হচ্ছে শুভ্র, তাহলে এটা সত্য, এটা হচ্ছে উপমান। উপমান, উপমান। এভাবে আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি। অরুণ রাঙ্গা, অরুণ
রাঙ্গা কি হবে অরুণের ন্যায় রাঙ্গা। এখন বলেন স্যার এটা কিভাবে সম্ভব? দেখেন অরুণ মানে কি সূর্য, এটা একটা নাউন। রাঙ্গা মানে কি রঙিন, এটা একটা অ্যাডজেক্টিভ। দেখেন এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। দেখেন অরুণটা কেমন রঙিন, সূর্যটা কেমন রঙিন না, সূর্যের রংটা কেমন রঙিন না। তাহলে এইটা আমরা কি বুঝবো? এটা অবশ্যই সত্য। এটার মাঝখানে কি বসছে? ন্যায় বসছে। তাহলে এটা কি উপমান, উপমান মানে সত্য। এবার আমরা দুইটা উদাহরণ দিলাম উপমানের, এবার দুইটা উদাহরণ দিব উপমিত। উপমিত ওকে। এবার আসি উপমিত। দেখেন উপমিত আমি যদি বলি, আমি যদি খুব সহজভাবে যদি বলি পুরুষ সিংহ। দেখেন নাউন, পুরুষও নাউন, সিংহ নাউন, দুইটাই কিন্তু নাউন, দুইটাই বিশেষ্য। এবার এটা শেষে কি ন্যায় বসবে, তাহলে আমি বলবো পুরুষ সিংহের ন্যায়। দেখেন পুরুষ সিংহের ন্যায়, শেষে কিন্তু ন্যায় বসছে। এবং দেখেন স্পর্শ করা যাবে না, স্পর্শ করা যাবে, পুরুষকে স্পর্শ করা যাবে এবং সিংহকে স্পর্শ করা যাবে। তাইলে পুরুষ কি কখনো সিংহ হয় কি না? হ্যাঁ, কলিকাতা হারবাল খাইলে হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু দেখেন পুরুষ কখনো সিংহ হয় না, এটা মিথ্যা, ডাহা মিথ্যা কথা। তাহলে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস। এবার আসি আমরা আরেকটা উদাহরণ দেই। যদি বলি কুসুম কোমল। আপনি চিন্তা করেন কুসুমত্ব ফুল আর কোমলত্ব কি নরম। এটা কোন সমাস আপনি বলেন তো? এটা কোন সমাস একটু বলেন তো? কুসুম কোমলটা কোন সমাস? এটা কি উপমান নাকি উপমিত বলেন? স্যার এটার পার্থক্য যে এটা আজকে জানলাম, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দেখেন এটা কিন্তু উপমান, উপমান। আপনারা বলেন যে উপমিত। কুসুমত্ব কি ফুল, কোমলত্ব কি নরম। ফুলকে টাচ করলে ফুল নরম না? অবশ্যই এটা তো সত্য। কি বলবো তাহলে? বলবো কি কুসুম ন্যায় কোমল, অর্থাৎ কুসুমের ন্যায় কোমল। হ্যাঁ এটা ঠিক আছে, আমরা এটা আমি এখান থেকে দিলাম এটা। আচ্ছা পুরুষ সিংহ আপনারা বুঝছেন। এবার আমি যদি বলি মুখচন্দ্র, মুখচন্দ্রটা দেই, মুখচন্দ্র। আগে বলেন, আপনাদের তো ব্যাসবাক্য পরীক্ষাতে আসে না। মুখচন্দ্র কোন সমাস? কি উপমান না উপমিত একটু বলেন তো? মুখচন্দ্র কোন সমাস? উপমিত না উপমান? কোন সমাস? বলেন তো। দেখেন এটা হচ্ছে উপমিত। দেখেন কারো মুখ কি কখনো চন্দ্র হয়? ভাই আমার মুখ এটা কি কখনো চন্দ্র? চন্দ্র না, এটা তো ভুল কথা। কারো মুখ কখনো চাঁদ হয় না, চন্দ্র হয় না, তাহলে এটা ভুল। এইটাও নাউন, এইটাও নাউন, এটাও বিশেষ্য, এটাও বিশেষ্য, দুইটাই বিশেষ্য, কিন্তু কারো মুখ কখনো চন্দ্র হয় না, এটা ভুল। তাহলে এটা কি হবে? এটা হবে মুখ চন্দ্রের ন্যায়, শেষে ন্যায় বসবে। যখন আপনি বুঝে গেছেন এটা উপমিত, তখন এটার ব্যাস বাক্যটা আপনি নিজে করবেন যে মুখ চন্দ্রের ন্যায়। দেখেন দুইটাকেও আপনি স্পর্শ করতে পারবেন, চন্দ্রকে চাঁদকে, মুখ, তাহলে মুখ চন্দ্রের ন্যায়। ঠিক আছে, এবার আসি আমরা রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসের মধ্যে পূর্বপদকে স্পর্শ করা যায় না, কিন্তু পরপদকে স্পর্শ করা যায়। যেমন আমি যদি বলি মন মাঝি, দেখেন মন মাঝি, মন মাঝি এটা কোন সমাস? এটা রূপক কর্মধারয় সমাস। এটা অনেক পুরনো সমাস, রূপক কর্মধারয় সমাস। দেখেন মন পূর্বপদ, মাঝি পরপদ। বলছে পূর্বপদ কি স্পর্শ করা যায় না, তাহলে মনকে স্পর্শ করা যাবে? যাবে না। কারো মন কি কেউ কখনো ধরতে পারে? ধরতে পারে না। মাঝিকে স্পর্শ করা যাবে, কিন্তু পরপদকে স্পর্শ করা যাবে। হ্যাঁ মাঝিকে স্পর্শ করা যাবে। তাহলে এটা কি? এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আর এটার মাঝখানে রূপ বসবে, যেমন মন রূপ মাঝি, মন রূপ মাঝি, মনোমাঝি। কোন সমাস? রূপক কর্মধারয় সমাস।
ঠিক আছে, রূপক কর্মধারয় সমাস। আমি যদি বলি বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, আপনি দেখেন বিষাদ, বিষাদ অর্থ দুঃখ কষ্ট, সিন্ধু, হ্যাঁ, তো বিষাদকে কখনো কষ্টকে কখনো আমরা স্পর্শ করতে পারবো না, তাহলে আমরা লিখব বিষাদ রূপ, শেষেরটা কি সিন্ধু, বিষাদ সিন্ধু। আশা করি আপনারা বুঝছেন। এরপরে আমি যদি বলি বিদ্যাসাগর, বিদ্যাসাগর, দেখেন বিদ্যা, বিদ্যা মানে মেধা, এটাকে কখনো ধরা ছোঁয়া যায় না, তাহলে স্পর্শ করা যাবে না। এটার মাঝখানে রূপ এবং শেষেরটা বসাই দিলে আমাদের রূপক কর্মধারয় সমাস হয়ে যায়। যেমন বিদ্যা রূপ সাগর, বিদ্যাসাগর। আশা করি আপনারা বুঝছেন। এবার আমি তিনটা সমাস থেকে, এই যে তিনটা সমাস থেকে তিনটা বাক্য দিচ্ছি, আপনারা আমাকে কমেন্টে বলবেন, একসাথে জবাব দিবেন কোনটা কোন সমাস। আশা করি বুঝছেন। মন স্পর্শ করা যাবে না, বিষাদ স্পর্শ করা যাবে না, বিদ্যা স্পর্শ করা যাবে না, তাহলে সেটা হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস। পূর্বপদ স্পর্শ করা যায় না, মাঝখানে রূপ বসে। আর উপমিতটা বুঝছেন, উভয়ই মিথ্যা, দুইয়ে মিথ্যা। এরপরে আপনার উপমানের মধ্যে আসেন যে শুরুতে নাউন, শেষে অ্যাডজেক্টিভ, মাঝখানে ন্যায় বসবে এবং কাহিনীটা সত্য হবে। আশা করি আপনারা বুঝছেন। ওকে, বুঝেন কিনা ক্লাস একটু আমারে বলেন। আর আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, কষ্ট করে আমার এই নাম্বারে একটা মেসেজ দিয়ে দিবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যুক্ত করে দিব, কারণ সেখানে আমাদের পিডিএফ লেকচার শিটগুলো দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। ওকে, আমি এবার তিনটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, আপনারা একটু করে দিবেন। সংসার সাগর একটা দিলাম, প্রাণ পাখি দুইটা দিলাম, চক্ষুলতা তিনটা দিলাম, হিম শীতল এই চারটা দিলাম। এই চারটা আপনারা একটু বলেন কোনটা কোন সমাস, বলেন দ্রুত বলেন। আপনারা এইভাবে বললে হবে না, 1 2 3 4 এইভাবে বলেন, তাইলে আমার বুঝতে, আপনাদের খাতা দেখতে সুবিধা হবে। আপনারা বলতে হবে তোরে ভাই, এইভাবে বলতে হবে। আমি আজকে কিন্তু গুরুত্বপূর্ণ সমাসগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো আপনাদের পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা আমাদের কোর্সগুলোতে ডিটেলস সমাস নিয়ে আলোচনা করব। শুধু যে ভাই আপনি পরীক্ষার খাতায় দাগানোর জন্য পড়বেন তা না, ভবিষ্যতে এগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আপনাকে শেখার জন্য হলো এগুলো শিখতে হবে, নিজে কোথাও টিউশন করাতে গেলেও হলো এগুলো কাজে লাগতে পারে, এই জন্য এগুলো আপনাদেরকে শিখতেই হবে। আচ্ছা বলেন। ধন্যবাদ। রিয়া জামান অলরেডি লিখেছে, প্রথমটা লিখছে রূপক, পরেরটাও লিখছে রূপক, পরেরটা লিখছে উপমিত, পরেরটা হচ্ছে উপমান। ধন্যবাদ তাকে, তার জন্য রয়েছে হাততালি, ধন্যবাদ। আচ্ছা, তারপরে একজন লিখছে উপমান। হ্যাঁ, আচ্ছা এবার আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি, আর দেরি করব না, কারণ আপনাদের অনেক সময় অলরেডি আমি নষ্ট করছি। আচ্ছা দেখেন, সংসার এবং সাগর, সংসারে ধরা যাইতো না, কিন্তু সাগরের মধ্যে আমরা চাইলে ইচ্ছা মতো ডুব দিয়ে উঠতে পারবেন, সাগরের পানি ধরতে পারবেন, কিন্তু আপনি চাইলে সংসারটাকে ধরতে পারবেন না। তাইলে পূর্বপদকে স্পর্শ করা যাবে না, পরপদকে স্পর্শ করা যাবে এবং মাঝখানে রূপ বসাই দিবেন, যেমন সংসার রূপ সাগর, সংসার সাগর। ঠিক আছে, রূপক কর্মধারয় সমাস। পরেরটা দেখেন, প্রাণ পাখি, প্রাণ, প্রাণ কি কেউ ধরতে পারে? আজরাইল আলাইহিস সালাম যখন এসে আমাদের প্রাণটা নিয়ে যায়, তখন আমরা কি এটা ধরে রাখতে পারি? কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না, এটা আমরা ধরে রাখতে পারি না। তাইলে এটা কি
এটা ধরতে পারবো না, স্পর্শ করতে পারবো না, কিন্তু ফাঁকিটাকে, গাছের মধ্যে ফাঁকি বসলে সে ফাঁকিকে আমরা ধরতে পারবো, বাট ফানটাকে ধরার কোনো সুযোগ নাই। তাহলে এটা কি? ফান রূপ ফাঁকি, রূপক কর্মধারয় সমাস। এইটাও রূপক, এইটাও রূপক। এবার আসি চক্ষুলতা। দেখেন আমার চোখ, এই যে চোখ যেটা আপনারা দেখতেছেন, এইটা কি লতা? চোখ কি লতা? আরে চোখ কারো কি লতা হয় কি না এটা বলেন, কখনোই সম্ভব না। কারণ মানুষের চোখ আবার লতা হয় কিভাবে? এটা ভুল। তাইলে চক্ষু কারো চোখ কখনো লতা হয় না, এটা উপমিত, মিথ্যা। এইটাও নাউন, এটাও নাউন, দুইটাই নাউন, কিন্তু দুইটা নাউনই মিথ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের উপমিত। পরেরটা দেখেন, হিম শীতল। হিম, হিম মানে কি? হিম মানে বরফ, আর শীতল মানে ঠান্ডা। আচ্ছা ভাই, বরফ যারা ধরছেন কখনো, এটা কি গরম না ঠান্ডা? অবশ্যই ঠান্ডা। তাইলে হিম মানে বরফ, শীতল। হ্যাঁ, পূর্বপদ কি? নাউন, আর পরপদ কি? শীতল, একটা অবস্থা, অ্যাডজেক্টিভ। কিন্তু ঘটনা সত্য, ধরা যায় না হিমটা শীতল, এটা ঘটনা সত্য। তাহলে আশা করি আমরা সমাস নিয়ে গুরুত্বপূর্ণ যে রুলসগুলো, সেগুলো আপনাদের সাথে ভালোভাবে উপস্থাপন করতে পারছি। জানি না আমি কতটুকু পড়াইতে পারছি, তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না, ফেসবুকে সাবস্ক্রাইবের কোনো সুযোগ নাই। এটা যাই হোক, কথার কথা বললাম আর কি। অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ, পরামর্শ দিবেন, আমাদের গ্রুপগুলোতে থাকবেন। আপনাদেরকে ভালো কিছু দিতে পারলে আমার কাছে ভালো লাগে ভাই, বিশ্বাস করেন। একটা ক্লাস শেষ করার পরে আবার একটু পরে চিন্তা করি, আরে ক্লাসে এই উদাহরণটা কেন দিলাম না রে, এটা তো আমি নোট করছি, এটা কেন তাদেরকে দিলাম না, এটা তো পরীক্ষাতে আসে। বা আবার চিন্তা করি যে 17তমতে এই প্রশ্নটা আসছে, আজকের আলোচনার তো টপিক ছিল এটা, কেন যে ভুলে গেলাম, কেন যে দিলাম না। মানে মনের ভিতরে খটখট সবসময় লেগেই থাকে, আপনাদেরকে কেন এইভাবে পড়ালাম না, কেন এইভাবে দিলাম না, আর একটু সহজে পড়াইলে ভালো হইতো, আর একটু সহজে বুঝাইলে ভালো হইতো, আমি মনে হয় খুব দ্রুত গতিতে কথা বলি, এরকম অনেক চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে। তো যাই হোক, এইসব বিষয়টাকে আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি পরবর্তী ক্লাসে আরও ভালো করে আরও ভিন্ন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই কামনা করে আজকে এইখানেই রাখি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন নিজেকে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।